আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মালয়েশিয়া শিক্ষার্থীদের কাছে নানা কারণে জনপ্রিয়। দেশটিতে পড়াশোনা করার জন্য খুব অল্প টিউশন ফি প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের একটি টপ র্যাঙ্কিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও খুব অল্প পয়সায় সেখানে র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায় শিক্ষার্থীরা। এছাড়া আইএলটিএস এর প্রয়োজন হয় না, ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না কিছু ক্ষেত্রে। পাশাপাশি সেখানে ভিসা প্রসেসিংটা খুব ইজি হওয়ায় অনেকেরই পছন্দের জায়গা মালয়েশিয়াতে প্রতি বছর অনার্স এবং মাস্টার্সে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থীরা পড়তে যায়, তবে পিএইচডির সংখ্যাটা তুলনামূলকভাবে কিছুটা কম। তবে সব মিলিয়ে মালয়েশিয়াতে স্কলারশিপ পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং। অনার্সের ক্ষেত্রে তো খুবই চ্যালেঞ্জিং, কারণ অনার্সে খুব অল্প বিশ্ববিদ্যালয় রয়েছে যারা স্কলারশিপ অফার করে। তাদের মধ্যে আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অন্যতম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি যারা এইচএসসি কমপ্লিট করেছে, অনার্সের যারা ভর্তি হতে চায় তাদের জন্য স্কলারশিপ অফার করেছে। খুবই লুক্রেটিভ স্কলারশিপ, নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপে আবেদন করা যায়। তাই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করি। যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এটা মূলত যারা এইচএসসি কমপ্লিট করেছে, যারা অনার্সে আবেদন করতে চায় তাদের জন্য মূলত এই স্কলারশিপটি অফার করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে 3টি স্কুল রয়েছে বা 3টি ফ্যাকাল্টি রয়েছে। এই 3টি ফ্যাকাল্টির অধীনে আবার অনেকগুলো ডিপার্টমেন্টও রয়েছে। চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবজেক্ট সম্পর্কে জানার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক্স নামের একটি ট্যাব রয়েছে। এখানে যদি আমরা দেখি যে এখানে রয়েছে স্কুল অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, রয়েছে স্কুল অফ এডুকেশন অ্যান্ড হিউম্যান সায়েন্স এবং রয়েছে স্কুল অফ কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্স। এই 3টি স্কুল এখানে রয়েছে বা 3টি ফ্যাকাল্টি কিন্তু এখানে রয়েছে। এছাড়াও রয়েছে ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং ফাউন্ডেশন কোর্স সেন্টার রয়েছে। এছাড়াও রয়েছে টিচিং অ্যান্ড লার্নিং সেন্টার। আমরা ফ্যাকাল্টিগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা বিজনেস স্কুলটা দেখি বা সোশ্যাল সায়েন্স স্কুলটা দেখি। এখানে ব্যাচেলরের জন্য বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যেটাকে আমরা অনেকে বিবিএ বলে থাকি। রয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনার্স মার্কেটিংয়ের উপর, রয়েছে ম্যানেজমেন্টের উপর অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্টের উপর, রয়েছে ইকোনমিক্স, রয়েছে ফাইন্যান্স উইথ ইসলামিক ফাইন্যান্স, রয়েছে পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। এগুলো হচ্ছে ব্যাচেলরের সাবজেক্ট রয়েছে। এছাড়া মাস্টার্সের কিছু সাবজেক্ট রয়েছে, তবে ব্যাচেলর সাবজেক্ট যেহেতু নিয়ে আমরা আলোচনা করছি সেটাই আপনাদের আমি আলোচনা করলাম বা শেয়ার করলাম। এখানে দ্বিতীয় যে ফ্যাকাল্টি রয়েছে সেটি হচ্ছে স্কুল অফ এডুকেশন অ্যান্ড হিউম্যান সায়েন্সেস। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে। এখানে রয়েছে ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, রয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেশন, রয়েছে ব্যাচেলর অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। এই 3টি সাবজেক্টের উপর ব্যাচেলর রয়েছে। আমরা যদি কম্পিউটিং অ্যান্ড ইনফরমেটিক্সে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো এই হচ্ছে 3টি ফ্যাকাল্টির বেশ কয়েকটি সাবজেক্ট। আশা করি আপনার মোটামুটি একটি ধারণা হয়ে গেল যে কী কী সাবজেক্ট এখানে রয়েছে। আর বন্ধুরা, এখানে একটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনি যদি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন বা জেনারেল স্টাডিজে ভর্তি হন, এখানে আপনাকে 1 বছর আপনাকে পড়াশোনা করানো হবে এবং এখানে এই বছরটি কমপ্লিট করার পর আপনি কিন্তু আপনার ডিজায়ার্ড যে ফ্যাকাল্টি রয়েছে বা স্কুল রয়েছে সেখানে আপনি ভর্তি হতে পারবেন। অলমোস্ট ধরতে পারেন এটা এইচএসসির মতো একটি 1 বছরের একটি ফাউন্ডেশন ইয়ার। বন্ধুরা, সাবজেক্ট সম্পর্কে জানা হয়ে গেল, এবার আসি সুযোগ সুবিধা। কারণ বন্ধুরা, সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, এই স্কলারশিপটির 2টি দিক রয়েছে। একটি হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ, আরেকটি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। 2টি দিকই আমি আলোচনা করছি। আপনি যদি ফুল ফান্ডেড অর্থাৎ ফুল স্কলারশিপটি পান, প্রথমত সুবিধাটি হচ্ছে আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের কোনো খরচা নেই, এটাও ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে। তৃতীয় সুবিধা, মান্থলি আপনি স্টাইপেন্ডও পাবেন, অর্থাৎ পড়ালেখার খরচ তো নেই, উল্টো আপনাকে প্রতি মাসে একটি স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা মালয়েশিয়ার কারেন্সি হিসাবে প্রায় 450 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় একটু কনভার্ট করে আপনারা দেখে নেন যে বর্তমানে কত টাকা হতে পারে। আনুমানিক 12,000
12,000 বা 13,000 টাকার কাছাকাছি। এই অ্যামাউন্ট দিয়ে একজন শিক্ষার্থী খুব ভালোভাবেই তার লিভিং খরচগুলো মেটাতে পারে, কারণ তার পড়াশোনা খরচ নেই, থাকারও খরচ নেই, শুধুমাত্র খাওয়া দাওয়া এবং অন্যান্য যে খরচগুলো এই অ্যামাউন্ট দিয়ে তাকে মেটাতে হবে, যা খুবই ইজি একজন শিক্ষার্থীর জন্য। এই ছিল ডিরেক্ট 3টি সুবিধা যারা ফুল ফান্ডেড স্কলারশিপ পাবে বা ফুল স্কলারশিপটি পাবে। তবে এখানে কিন্তু পার্শিয়াল স্কলারশিপ রয়েছে, তার মানে সবাই কিন্তু ফুল ফান্ডেড পাবে না, কিছু শিক্ষার্থী হয়তো বা পার্শিয়াল স্কলারশিপ পাবে। পার্শিয়াল স্কলারশিপের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। একটি ক্যাটাগরি হতে পারে শুধুমাত্র আপনাকে টিউশন ফি ওয়েভার করে দিবে, অর্থাৎ কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হবে না, তবে বাকি যে খরচগুলো রয়েছে অর্থাৎ থাকার খরচ এবং অন্যান্য যে খরচগুলো সেটা আপনাকে নিজেকেই বিয়ার করতে হবে এবং কোনো ধরনের মান্থলি স্টাইপেন্ড আপনাকে দেওয়া হবে না। এটা হচ্ছে একটি ক্যাটাগরি। দ্বিতীয় একটি ক্যাটাগরি হচ্ছে যেটা পার্শিয়াল স্কলারশিপের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে আপনাকে টিউশন ফি মকুব করে দিবে এবং অ্যাকোমোডেশনের যে খরচটা সেটাও ইউনিভার্সিটি বেয়ার করবে, তবে আপনাকে মান্থলি স্টাইপেন্ড দিবে না। এটি একটি ক্যাটাগরি। থার্ড একটি ক্যাটাগরি রয়েছে, সেটি হচ্ছে আপনার টিউশন ফি ওয়েভার করে দিবে এবং পাশাপাশি মান্থলি আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে, তবে অ্যাকোমোডেশনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ পার্শিয়াল স্কলারশিপের মধ্যে 3টি ধরন রয়েছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে পার্শিয়াল স্কলারশিপ কাদের জন্য বা ফুল স্কলারশিপ কাদের জন্য? এটা সম্পূর্ণ নির্ভর করছে স্কলারশিপ কমিটি বা বিশ্ববিদ্যালয়ের উপর। বিশ্ববিদ্যালয় যদি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার ইন্টারভিউ এবং আপনার বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করে যদি আপনাকে ফুল ফান্ডেড স্কলারশিপের যোগ্য মনে করে, তাহলে তারা সেটাই অফার করবে আপনাকে। আর যদি আপনাকে পার্শিয়াল স্কলারশিপের যোগ্য মনে করে, তাহলে এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সেটা প্রোভাইড করবে। আশা করি এতটুকু ক্লিয়ার। বন্ধুরা, এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে আইএলটিএস টোফেলের স্কোর প্রয়োজন হবে না। তবে আইএলটিএস স্কোর যদি বা টোফেলের স্কোর যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি ডিরেক্ট অ্যাডমিশন পাবেন এবং অর্থাৎ ডিরেক্ট কোর্সে আপনি চলে যাবেন। আর যদি আপনার আইএলটিএস বা টোফেল বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার না থেকে থাকে, তাহলে তারা আপনাকে 1 বছরের একটি ফাউন্ডেশন প্রোগ্রামও অফার করতে পারে বা আইএলটিএস এর একটি প্রোগ্রাম অফার করতে পারে। এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না, এটা বিশ্ববিদ্যালয়ে আপনাকে প্রোভাইড করবে। অনেকে একটি প্রশ্ন করে, ভাইয়া আমি নারী শিক্ষার্থী, আমি কি সেখানে পড়াশোনা করতে পারবো? অবশ্যই, এখানে আপনাকে মাহরামের প্রয়োজন হবে না, আপনি মাহরাম ছাড়াই এখানে পড়াশোনা করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এছাড়া আরও 2টি সুবিধার কথা বলবো। এই স্কলারশিপে আবেদন করার জন্য বা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য আপনার কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে না, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের যেটা দেখাতে হয় অন্যান্য দেশে, এটা প্রয়োজন হবে না। তবে ব্যাংক ব্যালেন্সের একটি বিষয় রয়েছে যা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। আর সর্বোপরি এখানে আবেদন করার জন্য কোনো ফিও প্রয়োজন হবে না, অর্থাৎ বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন। তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই স্কলারশিপে কিন্তু মোটামুটি ভালোই সুযোগ সুবিধা দিচ্ছে, বলতে পারেন লাখ টাকা সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই, সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, ভিসার জন্য যে খরচটা রয়েছে সেটা আপনাকেই বিয়ার করতে হবে। মালয়েশিয়ার যে ভিসা আবেদন বা এই প্রক্রিয়াটাকে মূলত ইএমজিএস বলা হয়, যেখানে আপনাকে মূলত 2500 রিঙ্গিত খরচ করতে হবে, যেটা নন রিফান্ডেবল, অর্থাৎ ফেরত পাবেন না। কোনো কারণে যদি আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই 2500 রিঙ্গিত কিন্তু আপনি ফেরত পাচ্ছেন না। এখন 2500 রিঙ্গিত কত হয় সেটা একটু কনভার্ট করে দেখে নিতে পারেন। দ্বিতীয় অসুবিধা, কোনো ধরনের এয়ার ফেয়ার আপনি পাচ্ছেন না, অর্থাৎ যাওয়ার জন্য এবং আসার জন্য যে এয়ার টিকিট সেটাও আপনাকেই বহন করতে হবে। তৃতীয় অসুবিধা, এখানে কিন্তু স্কলারশিপের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ ফুল স্কলারশিপ রয়েছে পার্শিয়াল স্কলারশিপগুলোর মধ্যেও আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, 3টি ক্যাটাগরি রয়েছে। আবার এমনও হতে পারে আপনি স্কলারশিপ নাও পেতে পারেন, এমনটাও হতে পারে। পঞ্চম অসুবিধা, এখানে আইএলটিএস ছাড়া আবেদন করা গেলেও কিন্তু আপনাকে একটি ফাউন্ডেশন কোর্স কিন্তু করতে হচ্ছে, প্রায় 1 ইয়ারের একটি ফাউন্ডেশন কোর্স। এখন এটার আবার পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। কেউ যদি, অনেকের মতে ফাউন্ডেশন ইয়ার যদি করে বা আইএলটিএস এখানে এসে যদি করে, তাহলে খরচটা হলো না, প্লাস আপনি মালয়েশিয়াতে চলে গেলেন, এনভায়রনমেন্টটা দেখলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা বোঝা হয়ে গেল, আশেপাশের বিষয়গুলো বুঝে তারপর আস্তে আস্তে আপনি সামনের দিকে এগোলেন, এমনটা হতে পারে। এটা অনেকেরই মতামত। আবার অনেকে এটাও মনে করেন যে বাংলাদেশ থেকে যদি আইএলটিএস দিয়ে আসা যায়, তাহলে সেই দেশে 1 বছর ফাউন্ডেশন কোর্স করে সময় নষ্ট করার প্রয়োজন নেই, সরাসরি আপনি ডিরেক্ট আপনি প্রোগ্রামে চলে গেলেন, সেক্ষেত্রে আপনার 1 বছর বেঁচে গেল, তাড়াতাড়ি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি বেরোতে পারবেন। পরের যে অসুবিধার কথা বলবো বন্ধুরা, এটা অনেকের জন্যই হয়তো অনেক বড় অসুবিধা, এটি হচ্ছে পার্ট টাইম জব। বন্ধুরা, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আপনি পার্ট টাইমের সুযোগ পাবেন না।
অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপটি পান বা এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিটেড হন, আপনাকে কোনো পার্ট টাইমের সুযোগ ইউনিভার্সিটি দেবে না। এছাড়াও আরেকটি অসুবিধা হচ্ছে এখানে পিআর ফ্যাসিলিটিস কিন্তু খুবই চ্যালেঞ্জিং। মালয়েশিয়াতে কিন্তু আপনি পিআর পাবেন না, যেটা ইউরোপ বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডাতে আপনি সেখানে পিআরের একটি প্রসেস রয়েছে। 5 বছর, 7 বছর, 10 বছর থাকার পর সেই দেশে নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার একটি সুযোগ থাকে। মালয়েশিয়াতে কিন্তু এই সুযোগটি নেই। মালয়েশিয়াতে যদি আপনি স্থায়ীভাবে থাকতে চান, তাহলে মালয়েশিয়ান কোনো নাগরিকের সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, তাহলে আপনি সেই সুযোগটা হয়তো পেতে পারেন। এছাড়াও সেকেন্ড হোমের একটি বিষয় থাকে, তবে সেখানে পার্মানেন্ট অর্থাৎ পাসপোর্ট পাওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এছাড়াও বেশ কিছু খরচ রয়েছে, সেটা আপনি স্কলারশিপ পান বা না পান সেটা আপনাকে অবশ্যই বিয়ার করতে হবে। এটাও একটি সমস্যার মধ্যে বলা যেতে পারে। এর মধ্যে একটি হচ্ছে রেজিস্ট্রেশন ফি, যার জন্য আপনাকে 750 রিঙ্গিত খরচ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে ডিপোজিট করতে হবে প্রায় 1200 রিঙ্গিত, এবং টোটাল অর্থাৎ ওই 750 রিঙ্গিত আর এখানে হচ্ছে 1200 রিঙ্গিত, সব মিলে প্রায় 1950 রিঙ্গিত আপনার রেজিস্ট্রেশন এবং ডিপোজিট পারপাসে খরচ হবে। এটা কিন্তু ভিসা খরচ থেকে আলাদা। তার মানে এখন আপনার মোটামুটি স্কলারশিপ পান বা না পান, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আপনার প্রথম হচ্ছে ইএমজিএস এর খরচ রয়েছে, অর্থাৎ ভিসার জন্য খরচ রয়েছে 2500 রিঙ্গিত, যেটা নন রিফান্ডেবল। আর এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের জন্য 750, আর হচ্ছে রিফান্ডেবল এবং ডিপোজিটের জন্য প্রায় 1200 রিঙ্গিত আপনার খরচ হবে। এখন টোটাল আপনি একটি হিসাব করে নেন যে আপনার কত টাকা খরচা হতে পারে। আরেকটি অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল টেস্ট। মালয়েশিয়াতে যাওয়ার পর আপনাকে একটি মেডিকেল টেস্ট করতে হবে, এবং সেই টেস্টে যদি আপনি অউত্তীর্ণ হয়ে যান, অর্থাৎ আপনার বড় ধরনের কোনো রোগ যদি থেকে থাকে, অর্থাৎ এইচআইভি বা ক্যান্সার বা লিভারের কোনো প্রবলেম যদি থেকে থাকে, বড় ধরনের কোনো অসুখ যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে দেশে ফেরত আসতে হবে। তাই এই বিশ্ববিদ্যালয় যদি আপনার টার্গেট হয়ে থাকে বা মালয়েশিয়া যদি আপনার টার্গেট হয়ে থাকে, তাহলে বাংলাদেশ থেকেই সেই টেস্টগুলো করিয়ে নিয়ে আপনি আগে নিশ্চিত হন যে আপনার এই ধরনের কোনো রোগ নেই। এরপর আপনি মালয়েশিয়া বা এই স্কলারশিপের জন্য প্রসিড করুন, তাহলে আপনি মোটামুটি নিশ্চিতভাবে কিন্তু সেখানে চলে যেতে পারছেন এবং সেখানে কিন্তু পড়াশোনা করতে পারছেন। আর মেডিকেল টেস্ট বা ইন্স্যুরেন্স এই রিলেটেড যে খরচগুলো রয়েছে, এটাও আপনাকেই বিয়ার করতে হবে। সর্বশেষ একটি অসুবিধার কথা বলবো, সেটি হচ্ছে প্রতি বছর কিন্তু অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর কিন্তু আপনাকে ভিসা রিনিউ করতে হবে, এবং এই ভিসা রিনিউ করার জন্য কিন্তু প্রায় 875 রিঙ্গিত করে প্রতি বছর খরচা হবে। অবশ্যই অ্যামাউন্টটা পরিবর্তনশীল, একটু চেক করে নেওয়ার অনুরোধ করছি। এই ছিল কিছু সুবিধা অসুবিধা। আশা করি নিশ্চয়ই এখন কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবার আসি আবেদন করার শর্ত। প্রথম শর্ত, আপনার বয়স 18 থেকে 22-এর মধ্যে হতে হবে, অর্থাৎ ন্যূনতম 18 বয়স এবং সর্বোচ্চ 22 বছর যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি এই স্কলারশিপ বা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছেন। দ্বিতীয় শর্ত, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য আপনাকে অবিবাহিত থাকাটা জরুরি। আপনার পারিবারিক ইনকাম, অর্থাৎ আপনার পরিবারে আপনার প্রধান যদি আপনার বাবা হয়ে থাকেন এবং তিনি ইনকাম সোর্স হয়ে থাকে, অথবা আপনার মা, অর্থাৎ আপনার পরিবারের যে ইনকাম সোর্স সেটা প্রতি মাসে 300 ইউএসডি অর্থাৎ $300 বেশি হতে পারবে না, এর কম হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এটা কত অ্যামাউন্ট হতে পারে? প্রায় আপনি ধরে নিতে পারেন 36-37 হাজার টাকার মধ্যে যদি আপনার মাসিক ইনকাম থেকে থাকে আপনার পরিবারের, তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না। আরেকটি শর্ত হচ্ছে, আপনার পরিবারের কোনো মেম্বার যদি ইতিমধ্যে আল বুখারি ফাউন্ডেশন থেকে যদি কোনো সুবিধা পেয়ে থাকে বা স্কলারশিপ পেয়ে থাকে, তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না। অবশ্যই একটি শর্ত হচ্ছে, বিশ্ববিদ্যালয়টি যাওয়ার পর সেই বিশ্ববিদ্যালয়ের যে ড্রেস কোড রয়েছে সেটা আপনাকে অনুসরণ করতে হবে। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাইয়া এটা কি বা ইউনিফর্মের মতো? না, এটা ইউনিফর্মের মতো না, তবে বিশ্ববিদ্যালয়ের একটি ড্রেস কোড রয়েছে, কিছু নিয়ম নীতি রয়েছে ড্রেসের ক্ষেত্রে, সেটা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এই ছিল বেসিক কিছু শর্তাবলী, যে শর্তাবলীকে মেনটেন করে আপনাকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। বন্ধুরা, এবার আসি ডকুমেন্টস। এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। প্রথম ডকুমেন্টস, আপনার পাসপোর্ট অথবা এনআইডি অথবা জন্ম নিবন্ধন, যে কোনো একটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তবে যদি আপনার পাসপোর্ট বা এনআইডি না থেকে থাকে, জন্ম নিবন্ধন দিয়ে যদি আবেদন করতে হয়, তাহলে আপনার জন্ম নিবন্ধনটি ইংরেজিতে হতে হবে এবং সেটা অনলাইন থাকতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আর যদি পাসপোর্ট দিয়ে আবেদন করতে চান, তাহলে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 18 মাস থাকতে হবে। দ্বিতীয় যে ডকুমেন্টস, যদিও এটা ডকুমেন্টস না, এটা হচ্ছে আপনার একটি স্কাইপি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি স্কাইপি অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে স্কাইপি অ্যাকাউন্টটা খুলে ফেলুন, কারণ আপনাকে একটি ইন্টারভিউর ফেস করতে হতে পারে, আর এই ইন্টারভিউটি স্কাইপির মাধ্যমে তারা নিয়ে থাকে। এরপর প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র এবং প্রশংসাপত্র, অর্থাৎ আপনার কলেজ পর্যন্ত যে সার্টিফিকেট, নম্বরপত্র এবং প্রশংসাপত্র রয়েছে সবগুলোই আপনার প্রয়োজন হবে। ছিল একাডেমিক ডকুমেন্টস। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস রয়েছে, যেই ডকুমেন্টসের উপর আপনার স্কলারশিপ পাওয়া না পাওয়া নির্ভর করছে, সেটা এখন বলছি।
প্রথম ডকুমেন্টস আপনার পিতার এনআইডি কার্ড অথবা তার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস অথবা তার পাসপোর্ট অথবা ডেথ সার্টিফিকেট, অর্থাৎ তিনি যদি জীবিত না থেকে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনার মাতার পাসপোর্ট, এনআইডি অথবা ডেথ সার্টিফিকেট, উনি যদি জীবিত না থেকে থাকেন তাহলে ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনার পরিবারের যে অভিভাবক যিনি থাকবেন সেটা আপনার পিতা বা মাতা যিনি হন না কেন, তার মান্থলি ইনকামের স্টেটমেন্ট প্রয়োজন হবে, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে। অর্থাৎ আপনার পিতা বা মাতার ব্যাংকে যে অ্যাকাউন্টটি রয়েছে সে অ্যাকাউন্টের যে 6 মাসের স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এবং অবশ্যই সেটা ব্যাংক কর্তৃক অ্যাটাস্টেড থাকতে হবে। মূল কপিকে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আমার প্যারেন্টসের তো কোনো অ্যাকাউন্টই নেই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে দুটি কাজ করা যেতে পারে। একটি হচ্ছে আপনার পিতা বা মাতা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের কোনো অ্যাপসের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে সেখানেও কিন্তু একটি স্টেটমেন্ট নেওয়া যায় এবং সেই স্টেটমেন্টটাও চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। অথবা সেটাও যদি আপনার না থেকে থাকে, আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়ার কাউন্সিলর অথবা চেয়ারম্যান বা যে জনপ্রতিনিধি রয়েছে তার মাধ্যমে একটি প্রত্যয়নপত্র, সেটা ইংরেজিতে নিয়ে নেবেন এবং সেই প্রত্যয়নপত্রটি প্রয়োজন হবে যেখানে আপনার স্ট্যাটাস তারা বর্ণনা করবে। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, আপনার পিতা বা মাতা যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন সেই প্রতিষ্ঠানের প্রধান থেকেও, অর্থাৎ তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা থেকেও প্রত্যয়নপত্র নিতে পারেন, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট নিতে পারেন এবং সেটা অবশ্যই অ্যাটাস্টেড হতে হবে এবং সেটা মূল কপি অনলাইনে আপলোড করতে হবে। এছাড়াও প্রয়োজন হবে আপনার বাসার যে ইলেকট্রিসিটি বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল, এই 3টি বিলের বা ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি প্রয়োজন হবে। এছাড়াও আপনার একটি সোপ লিখতে হবে, অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, যেখানে 3টি প্রশ্ন রয়েছে এবং 3টি প্রশ্নের 150 ওয়ার্ড করে আপনাকে সেখানে লিখতে হবে। আর এটাও বলে রাখছি যে এই স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে কোনো ধরনের এআই অর্থাৎ চ্যাট জিপিটি আপনারা ইউজ করতে পারবেন না এবং সেটা কিন্তু তারা ধরে ফেলবে, ডিটেক্ট করবে এবং এটা যদি হয়ে থাকে বা এটা যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনার রেফারেন্স আপনার কলেজের 2জন শিক্ষকের কাছ থেকে আপনি চাইলে রেফারেন্স লেটার নিয়ে নিতে পারেন। এছাড়াও প্রয়োজন হবে একটি ইনকাম ডিক্লারেশন ফর্ম, যেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করে চেয়ারম্যান বা কাউন্সিলর বা তাদের মাধ্যমে কিন্তু এটা সই সিল দিয়ে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, অনেকটা ইনকাম সার্টিফিকেটের মতো। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখি নেই কিভাবে এই ফর্মটি ডাউনলোড করতে হবে এবং কি কি রয়েছে এই ফর্মে। বন্ধুরা ভেরিফিকেশন ডকুমেন্টসটি ডাউনলোড করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আবারও আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্কলারশিপ নামের একটি ট্যাব রয়েছে, এই ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইনকাম ডিক্লারেশন ফর্ম নামের একটি অপশন রয়েছে, অপশনটিতে ক্লিক করতে আমি ক্লিক করলাম। ডকুমেন্টসটি আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এখন আমাকে এটাকে ওপেন করব। দেখুন বন্ধুরা ডকুমেন্টসটি ওপেন হয়ে গেছে। এবারে আপনার অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার অথবা এনআইডি নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, কান্ট্রি নাম দিতে হবে, আপনার ফাদার্স ডিটেলস দিতে হবে, মাদার্স ডিটেলস দিতে হবে। এখানে লাইবিলিটিসের তথ্য রয়েছে এবং ভেরিফিকেশন, অর্থাৎ এখানে যিনি আপনার ভেরিফিকেশন করবেন তার নাম, পজিশন, অ্যাড্রেস এবং তার অফিসিয়াল স্ট্যাম্প এবং সই এখানে প্রয়োজন হবে। এখন অনেকেই বলতে পারেন ভাই এটা আমি কীভাবে নিব? প্রথমে প্রিন্ট আউট প্রথমে আপনাকে এটাকে পূরণ করতে হবে। পূরণ করার পর আপনি যাকে দিয়ে ভেরিফিকেশন করাবেন তার নাম, পজিশন, অ্যাড্রেসও লিখে নিয়ে যাবেন এবং তিনি এটা দেখে সই এবং সিল দিয়ে দিবেন। তারপর এটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও আপনার প্রয়োজন হবে একটি ছবি, যেটা অনলাইনে আপলোড করতে হবে। প্রয়োজন হবে 3টি আরও ছবি। এর মধ্যে একটি হচ্ছে আপনার বাসার সামনে থেকে একটি ছবি, অর্থাৎ আপনার বাসার পুরো ভিউ নিয়ে একটি ছবি প্রয়োজন হবে। দ্বিতীয় আরেকটি ছবি তুলতে হবে, সেটি হচ্ছে আপনার কিচেনের একটি ছবি তুলতে হবে। তৃতীয় আরেকটি হচ্ছে আপনার লিভিং রুম যেটা রয়েছে সেই লিভিং রুমের একটি ছবি রয়েছে। এই 3টি ছবি আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়াও আরেকটি বিষয় জানাটা খুবই জরুরি, সেটি হচ্ছে আপনার যত ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনো ডকুমেন্টস যদি ইংরেজিতে না থেকে থাকে তাহলে সেটাকে ইংরেজিতে করিয়ে নোটারি করিয়ে তারপর সেটা অনলাইনে আপলোড করতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো যেগুলো আবেদন করার সময় আপনার প্রয়োজন হবে। তাই আবেদন করার আগে এই ডকুমেন্টসগুলো গুছিয়ে তারপর আপনি আবেদন করতে বসলে আবেদনটা স্মুথ হবে। বন্ধুরা এবার আসি আবেদন। বন্ধুরা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য, বিশেষ করে স্কলারশিপে আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করতে হবে। দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে আবেদন করার জন্য আর মাত্র 18 দিন রয়েছে। 31 জুলাই পর্যন্ত আবেদন করার লাস্ট ডেট। আবেদন করার জন্য সাবমিট ইউর অ্যাপ্লিকেশন নাও অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা আপনি দেখতে পাবেন। এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে ফার্স্ট টাইম লগইন, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম।
দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছু তথ্য রয়েছে স্কলারশিপের ব্যাপারে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে, এবং আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে, এবং এরপর আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আরেকটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং আপনার পাসপোর্ট এনআইডি বা জন্ম নিবন্ধনের নম্বরটি দিতে হবে, এবং আপনি এখান থেকে অবশ্যই নন মালয়েশিয়ান সিলেক্ট করে দিবেন। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, সকল তথ্য দিয়ে দিলাম, রেজিস্টার বাটনে ক্লিক করব। বন্ধুরা, এখানে আমি কিন্তু আমার ডাটাটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে, এখন আমি ওকে প্রেস করব। এবার আমি আমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটাতে আমি প্রবেশ করব। সকল তথ্য দিয়ে দিলাম, প্রবেশ করলাম। এখন বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো আমাকে পূরণ করতে হবে। প্রথমত আমাকে একটি ছবি আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে আপডেট ফটো, আমাকে অবশ্যই একটি ছবি আপলোড করতে হবে এখান থেকে, এবং এখান থেকে 4টি প্রোগ্রাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রোগ্রাম ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এবং ফোর্থ চয়েস দিতে হবে। এবং এখান থেকে আপনি কোন সাবজেক্টগুলো চয়েস করতে চান সেটা আপনাকে দিতে হবে। যেমন এখান থেকে আমি বিবিএ সিলেক্ট করে দিলাম, মার্কেটিং সিলেক্ট করে দিলাম। আপনি আপনার সুবিধা মতো যে ব্যাকগ্রাউন্ডে আপনি আবেদন করতে চান সেটা অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট একটা ডেমো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার আমি সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এবার আমাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। প্রথমে আমার অ্যাড্রেস দিতে হবে, যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে বা এনআইডিতে রয়েছে, যেভাবে পাসপোর্টে বা এনআইডি রয়েছে সেভাবে দিতে হবে। অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, রিলিজিয়ন, বার্থ ডেট, এবং আপনার যদি কোনো ভাই বোন থেকে থাকে তাদের যে সংখ্যাটা, এবং আপনার স্কাইপে অ্যাকাউন্টের নাম্বার, পোস্ট কোড, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, কান্ট্রি সেটা আপনাকে দিতে হবে। অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে, দ্বিতীয় অপশনে বলা হচ্ছে আর ইউ ট্রান্সফারিং ফ্রম আদার ইনস্টিটিউশন ইন মালয়েশিয়া, আপনি অবশ্যই এখানে নো দিয়ে দিবেন। এরপর আপনার ডিসেবিলিটি রয়েছে কিনা বা ক্রিটিক্যাল কোনো ইলনেস রয়েছে কিনা, অবশ্যই আপনি এটা নো দিয়ে দিবেন। এরপর আপনার কোনো অ্যালার্জিস রয়েছে কিনা আপনি এখানে নো দিয়ে দিবেন। আপনার পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে। পাসপোর্ট না থাকলে আপনার এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশনের তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, আমি এখান থেকে সকল তথ্য দিয়ে দিলাম। সকল তথ্য দেওয়ার পর নিচে দিকে স্ক্রল করতে হবে, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। আমি চাইলে এগুলো এডিট করতে পারবো, এডিট অপশন কিন্তু রয়েছে এখানে। অ্যাকশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এডিট করা যাবে। আমি একাডেমিক ইনফরমেশনের জন্য আমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবার আমাকে একাডেমিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ প্রথমে হাই স্কুল ইনফরমেশন দিতে হবে। এরপর আমাকে কত বছর আমি কোন সালেটা আমি কমপ্লিট করেছি সেটা দিতে হবে। ইনস্টিটিউশনের নেম দিতে হবে। তারপর হচ্ছে ইনস্টিটিউশনের কান্ট্রি, এটা ইংলিশে আপনি কত মার্কস পেয়েছেন, ম্যাথমেটিক্সে কত মার্কস পেয়েছেন বা গ্রেড পেয়েছেন সেটা দিতে হবে। এইচএসসিতে কত পেয়েছেন সেই ইনফরমেশনগুলো দিতে হবে। এরপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। এখানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি আপনার ইংরেজি হয়ে থাকে তাহলে ইংলিশ, আর যদি নন ইংলিশ হয়ে থাকে তাহলে নন ইংলিশ আপনাকে দিতে হবে। আর ইংরেজিতে নন ইংলিশ হলে আপনার ইংরেজিতে কোয়ালিফিকেশন কী রয়েছে, টোফেল রয়েছে নাকি আইএলটিএস রয়েছে বা অন্য কোনো কিছু যদি থেকে থাকে তাহলে আদার্স আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এবং আপনি ডিটেলস এখানে লিখে দিতে পারেন। ওকে প্রেস করব। সকল তথ্য দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমার একাডেমিক কোয়ালিফিকেশন তথ্যগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবারে আমাকে স্কলারশিপের অপশনগুলো দেখা যাচ্ছে। এখানে স্কলারশিপের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো দেখা যাচ্ছে। এরপর এখানে আমি প্রসিড অপশনে ক্লিক করব। এরপর দেখুন বন্ধুরা, কী কী আপলোড করতে হবে সেটার তালিকা কিন্তু ইতিমধ্যে দেওয়া রয়েছে, যেগুলো নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। আমি ওকে প্রেস করব। অর্গানাইজেশনের দ্বারা কি আপনি রেফার হয়েছেন কিনা, এরপর আপনাকে কয়েকটি প্রশ্ন অ্যান্সার করতে হবে। সেইগুলো 150 ওয়ার্ডের মধ্যে হতে হবে। 3টি প্রশ্ন উত্তর রয়েছে, আপনার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনার পিতার তথ্য দিতে হবে। এখানে পিতার আইডেন্টিফিকেশন নাম্বার, ন্যাশনালিটি, ফোন নাম্বার, রিলেশনশিপ এগুলো দিতে হবে। তার স্যালারিটা এখানে আপনার ইউএসডিতে কনভার্ট করে আপনাকে দিতে হবে। আপনার মাতার তথ্য ঠিক একইভাবে দিতে হবে। এরপর আপনার রেফারেন্স, দুজন রেফারেন্সের তথ্য আপনাকে দিতে হবে, রেফারেন্স 1, রেফারেন্স 2। এটা আপনারা চাইলে আপনার যে প্রিভিয়াস যে স্কুল রয়েছে বা কলেজ রয়েছে সেখানকার দুজন শিক্ষকের তথ্য আপনি দিতে পারেন। চাইলে একজন শিক্ষক অন্যজন আপনার জনপ্রতিনিধির নাম্বারও দিতে পারেন, অর্থাৎ দুজন রেফারেন্সের আপনারা এখানে দিয়ে দিতে পারেন, তথ্য দিয়ে দিতে পারেন। এরপর সকল কিছু কমপ্লিট হওয়ার পর এখানে সেভ এবং প্রসিড অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট আপনাকে করতে হবে। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর এবারে আমাকে সকল কিছু ভালোভাবে চেক করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে অবশ্যই এগ্রি করতে হবে এবং সেভ অ্যান্ড সাবমিট করতে হবে। যখন আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা এমনটি দেখাবে। এরপর আপনাকে দিস সেকশন হ্যাজ ডকুমেন্ট আপলোড এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। প্রথমে আপনার যে অরিজিনাল কপি অফ পাসপোর্ট আইডি এখানে আপলোড করতে হবে। অবশ্যই আপনি জেপিজি অথবা পিডিএফে আপলোড করতে পারবেন।
এরপর আপনার সার্টিফাইড কপি অফ হাই স্কুল সার্টিফিকেট, আপনার সার্টিফিকেট আপলোড করতে হবে, ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে এবং অন্যান্য সার্টিফিকেট এবং নম্বরপত্র আপলোড করতে হবে। IELTS টোফেলের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা আপলোড করতে হবে। আপনার পিতার যে আইডেন্টিফিকেশন আইডি রয়েছে বা পাসপোর্ট রয়েছে, NID রয়েছে, সেটা আপলোড করতে হবে, অবশ্যই ইংলিশ ভার্সনে। আপনার মাতারও ঠিক তাই। আপনার ফাদারের ইনকাম স্লিপ অবশ্যই ইংলিশ ভার্সনে, মাদারের যে ইনকাম স্লিপ, এরপর আপনার ইউটিলিটি বিল, এরপর হচ্ছে আপনার যে ভেরিফিকেশন লেটার অবশ্যই ইংরেজিতে দিতে হবে, যেটা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এরপর হচ্ছে আপনার ফটো, অর্থাৎ ফ্যামিলি হোমের আপনার আউটসাইডের একটি ফটো দিতে হবে। এরপর আপনার যে ফ্যামিলি লিভিং রুমের একটি আপনাকে ছবি আপলোড করতে হবে এবং আপনার কিচেনের একটি ছবি এখানে আপলোড করে দিতে হবে। আশা করি আবেদন করার পুরো প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই ছিল আবেদন নিয়ে কথাবার্তা। এবার আসি সিলেকশন, অর্থাৎ সিলেকশন কিভাবে করবে শিক্ষার্থীদের। বন্ধুরা, আবেদন করার পর আপনার অ্যাপ্লিকেশনকে তারা ভালোভাবে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর তারা একটি শর্ট লিস্ট তৈরি করবে, অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের তালিকা তারা তৈরি করবে এবং সেই তালিকা অনুযায়ী সবাইকে মেল দিবে ইন্টারভিউর জন্য। তার মানে এর পরের স্টেপটি হচ্ছে আপনাকে একটি ইন্টারভিউ ফেস করতে হবে এবং সেখানে মূলত আপনি যে মোটিভেশন লেটার লিখেছিলেন আবেদনের সময় সেটার উপরে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, আপনাকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবে, আপনার আর্থিক ব্যাকগ্রাউন্ড, আপনার পিতামাতা নিয়েও প্রশ্ন করতে পারে এবং তাদের আর্থিক অবস্থা নিয়েও প্রশ্ন করতে পারে। অর্থাৎ আপনার কেরিয়ার এবং আপনার লাইফ রিলেটেড অনেক প্রশ্নই তারা করতে পারে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই তৈরি থাকতে হবে। তো তারা সিলেকশনের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি দেখে সেটি হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টটি কেমন। 40% তারা স্কোর ধরে থাকে, অর্থাৎ 100 নাম্বার যদি হয়ে থাকে পুরো সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে, এর মধ্যে আপনার একাডেমিক রেজাল্টের উপর তারা 40% ধরে থাকে আনুমানিক। আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর তারা প্রায় 30% একটি নম্বর তারা ধরে থাকে। আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর বেস করে তারা সেই 30%-এর উপর আপনাকে কত দেবে সেটা নির্ধারণ হবে। এরপর আপনার লিভিং কন্ডিশনটা কেমন সেটার উপর ভিত্তি করবে প্রায় 20% এবং আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন রয়েছে, ভলেন্টারি অ্যাক্টিভিটিস কেমন রয়েছে, কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন কিনা, আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে প্রায় 10% নাম্বার তারা রেখেছে। এই টোটাল হচ্ছে 100 নাম্বারের উপর ভিত্তি করে তারা একজন শিক্ষার্থীকে সিলেকশন করে থাকে। তবে অবশ্যই এটা বিশ্ববিদ্যালয় এবং কমিটির উপর এটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা, ইন্টারভিউর পর, সিলেকশনের পর যখন তারা মোটামুটি আপনাকে নির্ধারণ করে ফেলবে যে আপনি তাদের একজন যোগ্য ক্যান্ডিডেট, তারা আপনাকে অবশ্যই ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। জানিয়ে দেওয়ার পর বেশ কিছু কাজ রয়েছে। এরপর আপনাকে ভিসা প্রসেস করতে হবে এবং ভিসা প্রসেসিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়কে আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে, কিছু ডকুমেন্টসও দিতে হবে। এটা বিশ্ববিদ্যালয় আপনাকে জানিয়ে দেবে। এরপর আপনাকে ভিসাতে আবেদন করতে হবে। ভিসাতে পেয়ে গেলে তারপর বিশ্ববিদ্যালয়ে ফ্লাই করে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যেতে হবে। বন্ধুরা, এই ছিল সিলেকশন নিয়ে কথাবার্তা। এবার আসি ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই আবেদন কার্যক্রমটি চলবে 31 জুলাই পর্যন্ত। তার মানে আপনার কাছে বেশ কিছু সময় এখনো হাতে রয়েছে। আর এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এগুলো অ্যারেঞ্জ করাটাই মূলত চ্যালেঞ্জিং একটি বিষয়। তাই 2-1 দিন বা 4-5 দিন সময় হাতে নিয়ে এই ডকুমেন্টসগুলো যদি আপনি কালেক্ট করেন তাহলে কিন্তু মোটামুটি আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন। কারণ এখনও কিন্তু বেশ কিছু সময় রয়েছে। আবেদনটা খুবই ইজি, নিশ্চয়ই আপনি ভিডিওটি দেখেছেন। আর এটা আপনি নিজেই পারবেন, কম্পিউটারের কোনো দোকানে যেতে হবে না, নিজেই এমনকি মোবাইল ফোনেও এই আবেদনটি করা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজে নিজে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।